গুড মর্নিং ফ্রেন্ডস, আমি পুবালি। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে দেখুন, যেহেতু আমি আমার বাগানটাকে পুরোপুরি জৈব ফার্টিলাইজারের উপরেই রেখেছি, তো আমি চাই সবসময় যে যারাই বাগান করছেন, ছাদ বাগান, ব্যালকনি বাগান, যেটুকুই করছেন, সেটাকে জৈব সারের উপরেই রাখুন। তো প্রবলেম হচ্ছে এটাই যে সেটা করতে গেলে যেটা সব থেকে বড় প্রবলেম অ্যারাইজ করছে, সেটা এটাই যে দেখুন, এই জৈব ফার্টিলাইজারগুলো ভীষণভাবে স্লো রিলিজ করছে। তো যে কারণে অনেক ক্ষেত্রেই আমাদের সবারই কি হয়, ধৈর্য রাখাটা সম্ভবপর হয়ে ওঠে না। যে একটা সার একটা গাছ, ধরুন একটা ফুল গাছই আমি একটা আশা করে নিয়ে এসেছি, তাতে ওই সারটা প্রয়োগ করলাম, করার পর 1 মাস আমাকে ওয়েট করতে হচ্ছে তার রেজাল্ট আসার জন্য। দ্যাট ইজ ইম্পসিবল, তাই না? তো এবার সেই কারণে কি হচ্ছে, অনেকেই এর উপর থেকে ধৈর্য হারিয়ে ফেলছে। আর একটা ব্যাপার হচ্ছে যে এই মিশ্র জৈব সার যদি আমরা ঘরে রেডি করি, তো রেডি করতে গেলে কতটা কি পরিমাণে নেব, কি কি উপাদান আমাদের জোগাড় করে নিয়ে আসতে হবে, সবসময় হাতের কাছে সব কিছু অ্যাভেলেবেলও থাকছে না। তো এবার সেই সব নানা কারণে আমরা কি করি, আর এসবের দিকে যেতে চাই না। যে রাসায়নিক সারে তো মোটামুটি সব কিছু অ্যাডজাস্ট করে পাওয়াই যাচ্ছে, তো চলো সেটাই ইউজ করে দিই। তো আজকের বিষয় এটাই যে কিভাবে, আর কেউ যে এক কথায় বলে না যে সাপও মরলো লাঠিও ভাঙলো না, অনেকটা সেরকম ব্যাপার আর কি। যে কি চটজলদি উপাদান দিয়ে আমরা মোটামুটি একটা সুন্দর মিশ্র জৈব সার রেডি করে নিতে পারবো। আর একটা ব্যাপার, একটা সিক্রেট ব্যাপার, যেটা ইউজ করলে এই যে মিশ্র জৈব সারটা যেটা স্লো রিলিজ করছে, সেটাকে আমরা ফার্স্ট রিলিজে আর কি কনভার্ট করতে পারবো। তো চলুন, দেরি না করে সেই সব বিষয় নিয়েই আজকে আলোচনা করা যাক। চলুন শুরু করা যাক। তো দেখুন, প্রথমেই যে ব্যাপারটা আমি বলবো সেটা হচ্ছে যে মিশ্র জৈব সার বানাতে গেলে তার ডিটেলস ভিডিও আমার চ্যানেলে কিন্তু আছে, যে কীভাবে আমি নর্মালি রেডি করি আমার বাগানে মিশ্র জৈব সার। কিন্তু ওই ডিটেলস ভিডিওয় না গিয়ে আজকে শর্টে বলি যে আমরা এখন একটা এমন জৈব সার রেডি করব যাতে এনপিকের সমস্ত গুণাগুণ বর্তমান থাকে এবং কাজ চালানোর মতো একটা সুন্দর সার আমাদের রেডি হয়ে যাবে, তাও খুব কম উপাদানের সাহায্যে। তো কি উপাদান আমরা ইউজ করব তা সেটাই এবার আসি। তো প্রথম যে উপাদানটা থাকবে মেন, সেটা যে কোনো একটা কম্পোস্ট কিন্তু আমরা রাখবো, রাখতে হবে আমাদের। তো সেটা ভার্মি কম্পোস্টই হোক, গোবর সারই হোক, বা পাতা পচা সার হোক, যে কোনো কিছু একটা কম্পোস্ট আমরা নেব। এবার কোনটা কি পরিমাণে নেব সেটা আমি পরে বলছি। আপাতত বলি যে কোনো একটা কম্পোস্ট সার আমরা রাখছি। আর যেটা করছি যে এর সাথে আমরা কিছুটা হাড় গুঁড়ো নিয়ে নেব। দেখুন, হাড় গুঁড়ো মোটামুটি এখন সব সারের দোকানেই অ্যাভেলেবেল থাকে, তো সেখান থেকে আমরা কিছুটা হাড় গুঁড়ো কালেক্ট করে রাখতেই পারি বা রাখিও, তো সেটা নিয়ে নেব। আর যেটা ইউজ করব সেটা হচ্ছে বায়োপটাশ। বায়োপটাশও এখন একদম অ্যাভেলেবেল জিনিস, তো সেই বায়োপটাশ এর সাথে অ্যাড করব। এবার দেখুন, যদি আপনাদের কাছে বায়োপটাশ না থাকে বা সেটা আপনারা অ্যারেঞ্জ করতে না পারেন, কোনো প্রবলেম নেই। এত বছর আমরা যেভাবে ইউজ করে আসছি সেটাই করতে পারেন, কারণ আগে তো বায়োপটাশ ছিল না। আমি যখন প্রথম বাগান শুরু করেছিলাম, তো এই ভেরি রিসেন্টলি সেটা পাওয়া যাচ্ছে। তো যেটা করা হতো সেটা হচ্ছে যে আপনারা এর পরিবর্তে কলা খোসা, তারপরে আলুর খোসা, পেঁয়াজের খোসা, এগুলো ভালো করে শুকিয়ে একটু কষ্ট করে একটা ডাস্ট করে রেখে দেবেন। এবার যখন এই মিশ্র জৈব সারটা ব্যবহার করবেন বা রেডি করবেন, তখন তার সাথে এইটা মিক্স করে দেবেন। ব্যাস, তাহলেই কিন্তু বায়োপটাশের পরিবর্তে এটা যথেষ্ট ভালো কাজ করবে, এবং যথেষ্ট ভালো না, একই পরিমাণে কাজ করবে। তো এই গেল মেন উপাদান। এরপর এর সাথে যেটা ইউজ করতে বলবো আমি, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা। এর সাথে ট্রাইকোডার্মাটা ইউজ করবেন, কারণ অন্য কোনো ছত্রাকনাশক ইউজ না করাই ভালো। হ্যাঁ, চাইলে করতেই পারেন, কোনো ব্যাপার না, কিন্তু আমি বলবো মিশ্র জৈব সার যখন রেডি করছেনই, পুরোটা জৈবভাবে করার জন্যই এতে ট্রাইকোডার্মাটা ইউজ করুন। তো এই কটা উপাদানের সাহায্যে কিন্তু আমরা চটজলদি একটা মিশ্র জৈব সার রেডি করে নিতে পারি।
এরপর গাছের চাহিদা অনুযায়ী যখন প্রথম আমরা করলাম তখন এই ব্যাপারটা রেডি করে সেটাকে দিয়ে দিলাম এবং এতেই যথেষ্ট পুষ্টিগুণ থাকবে। এরপর তো গাছের চাহিদা অনুযায়ী আমরা খাবার দাবার চেঞ্জ করেই থাকি বা করতেই হয়, তো তখন সেটা সেভাবে করা যাবে। তো এইভাবে করতে পারেন। এবার বলি যে এই যে মিশ্র জৈব সারটা আমরা রেডি করব, এটার পরিমাণটা কীরকম নেব। দেখুন, প্রথম কথা আমি যদি আমার দিক থেকে বলি তো তাহলে বলবো যে আমি কিন্তু কোনো পরিমাপই নিই না। আমি জাস্ট একটা নিজে আন্দাজ মতো করেই এটা রেডি করে রেখে দিই সারা বছরের জন্য। তো সেক্ষেত্রে আপনারা সেটা করতেই পারেন। আর যদি সেক্ষেত্রে প্রবলেম হয় বা যে প্রবলেমটা হচ্ছে সবার ক্ষেত্রে যে মাপটা কি করব, তো ধরুন 2 চামচ 2 টেবিল স্পুন আপনারা ধরুন ভার্মি কম্পোস্ট নিলেন, তাহলে 2 টেবিল স্পুন ভার্মি কম্পোস্ট হলে 1 টেবিল স্পুন নেবেন হচ্ছে হাড় গুঁড়ো আর 1 টেবিল স্পুন নেবেন বায়োপটাশ। হয়ে গেল মোটামুটি মাপ বোঝা। এবার এর সাথে 2 টিস্পুন ধরুন ট্রাইকোডার্মা অ্যাড করে দিলেন, দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেবেন, যেটাই আপনাদের জন্য পারফেক্ট মিশ্র জৈব সার কিন্তু হবে। তো এইভাবে আপনারা মিশ্র জৈব সারটা অনায়াসে রেডি করে নিতে পারেন, যেটা আপনাদের গাছের জন্য একটা সুন্দর খাবারও তৈরি হবে এবং সব রকম উপাদানই সেখানে মজুদ থাকবে। এবার যেটা বলবো যে এ তো গেল মিশ্র জৈব সার রেডির ব্যাপার। এইবার কথাটা হচ্ছে যে এটাকে আমরা ফার্স্ট রিলিজ করার জন্য এর সাথে কি অ্যাড করব, কি সিক্রেট জিনিস অ্যাড করলে এটা ফার্স্ট রিলিজ করবে। না, অ্যাকচুয়ালি এটা ইম্পসিবল। কোনো রকম কোনো সিক্রেট জিনিস এর সাথে অ্যাড করা যায় না। যা আমি বলেছি ঠিক সেগুলোই অ্যাড করে এই ফার্টিলাইজারটা রেডি করতে হয়। কিন্তু এরপরেও একটা কিন্তু থাকছে যে এটাকে কিন্তু ফার্স্ট ফার্টিলাইজার করা যাবে বা করছি আমরা। কিভাবে করি, যে এই যে সারটা এটা যখন আপনি রেডি করবেন মিনিমাম 15 থেকে ম্যাক্সিমাম 30 দিন আগে এটা রেডি করুন। এবং এটা যখন করবেন সবগুলো মিক্স করে নিয়ে খুব ভালো করে যে কোনো একটা ঢাকা থাকবে এরকম একটা কন্টেনার অথবা কোনো প্লাস্টিক যেটার মুখটা ভালো করে বেঁধে রাখতে পারবেন, এরকম একটা জায়গায় এই সারটাকে রেডি করে রাখুন এবং এটাকে একটু জলের ছিটে দিয়ে ভালো করে ঢাকনা দিয়ে রেখে দিন। এবার কি করবেন, 1-2 দিন অন্তর অন্তর এটাকে ভালো করে নাড়িয়ে দেবেন এবং দেখবেন প্রথমে তো জলটা ও অ্যাবজর্ব করে নেবে। যদি দেখেন একদম শুকিয়ে গেছে তাহলে আবার একটু হালকা জল দিয়ে দেবেন, আর যদি দেখেন মোটামুটি ময়েশ্চার ব্যাপারটা রয়েছে তো আর জল দেওয়ার দরকার নেই। মাঝে মাঝে এরকম 1-2 দিন করে একটু ভালো করে মিক্স করে করে দেবেন, দিয়ে ওই ঢাকা দিয়ে ওইভাবে ওকে একটা ছায়া জায়গায় রেখে দিন। এবার এই যে রেডি করে রাখছেন এটা কি হচ্ছে, অলরেডি প্রসেস হতে শুরু করে দিচ্ছে এবং ম্যাক্সিমাম যদি 1 মাস রাখতে পারেন তাহলেই এটা কিন্তু একদম রেডি হয়ে যাবে এবং ওই যে বলে না সেই রেডি টু ইট, অনেকটা সেরকম টাইপের ব্যাপার হয়ে যাবে। এবার এরপর যখন আপনারা এই খাবারটা গাছকে দেবেন, গাছ কিন্তু অনায়াসে চট করে, যেরকম রাসায়নিক সার ওরা খুব চট করে অ্যাবজর্ব করতে পারে, এটাও কিন্তু ঠিক করতে শুরু করবে এবং এইভাবেই আমরা কিন্তু এই জৈব ফার্টিলাইজারগুলোকে স্লো রিলিজ থেকে ফার্স্ট রিলিজে কনভার্ট করে ফেলতে পারি। তো বুঝতে পারলেন যে কিভাবে আমরা ফার্টিলাইজারগুলোকে ফার্স্ট রিলিজ করতে পারবো। তো এই হচ্ছে একদম ছোট্ট একটা ব্যাপার। এছাড়া আর কোনো সিক্রেট প্ল্যান বা সিক্রেট কোনো কিছু এর মধ্যে মিক্স করা যায় বলে আমার তো কোনো ধারণা নেই। আমি এইভাবেই করি এবং তার রেজাল্ট তো আপনাদের আমি সবসময় দেখাচ্ছি। এবার বলবো যে দেখুন, এই যে ফার্টিলাইজারগুলো এগুলো আমরা আমাদের গাছে কিভাবে ব্যবহার করব। প্রথমত যখন আমরা এই খাবারটা দেব সবসময় খেয়াল করব যে গাছের মানে মাটিটা যেন একদম শুকনো থাকে, চেষ্টা করব সেই শুকনো মাটিতে এই খাবারগুলো দিতে। আর যেটা আমি আমার বাগানের ক্ষেত্রে করি, আমি আগেও আপনাদের সাথে শেয়ার করেছি বা আবার আজকে বলছি, যে আমি কিন্তু বেশি পরিমাণে খাবার দিই না। ধরুন একটা 12 ইঞ্চির টবে যদি 2 টেবিল স্পুন এই ফার্টিলাইজার দেওয়া দরকার হয়ে থাকে, হ্যাঁ 2 টেবিল স্পুনের জায়গায় আপনি যদি 3 দেন তাহলেও কোনো ক্ষতি হবে না, কারণ যেহেতু এটা একদম জৈব সার। কিন্তু আমরা ধরুন পরিমাপটা একটা করে নিই, তো সেই আন্দাজে আমরা যদি 2 টেবিল স্পুন এটাকে দিয়ে থাকি তো সেক্ষেত্রে এটা 1
মাস অন্তর একবার করে আমরা এই খাবারটা দিচ্ছি ধরুন গাছে। তো আমি সেটা কি করি, সেটা আমি আমার ক্ষেত্রে ওটাকে মাসে একবার করে না দিয়ে মাসে দুবার করে দিই এবং পরিমাণটা কমিয়ে দিই। 2 টেবিল স্পুনের জায়গায় আমি 1 টেবিল স্পুন দিচ্ছি। তার কারণ আমি সবসময় এটা মনে করি যে জৈবভাবেই করি আর রাসায়নিকভাবেই করি না কেন, ফার্টিলাইজার আমরা যখন ইউজ করছি, তো সেক্ষেত্রে আমাদের সবসময় আমার মনে হয় যে আস্তে আস্তে খাবারটা গ্রহণ করুক এবং সেটা ধীরে সুস্থে খাক। তো সেই কারণেই আমি কিন্তু সবসময় এই মেথডটাই আমার বাগানের গাছেদের ক্ষেত্রে অ্যাপ্লাই করে থাকি এবং তাতে যথেষ্ট ভালো রেজাল্ট পাচ্ছি বলেই আমি কিন্তু সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি, বা আমি বলছি যে আপনারাও এইভাবেই ইউজ করুন, আপনাদের বাগানের গাছগুলোকে খাবার দিতে থাকুন। হ্যাঁ, একান্তই যদি সময়ের অভাব থাকে তাহলে তো বললামই একটু বেশি পরিমাণে খাবার দিয়ে দেবেন একবারে, তাহলে মোটামুটি 1 মাস 1.5 মাস, সেটা আপনাদের গাছের হেলথ বা কীরকম রেজাল্ট আপনারা চাইছেন সেই অনুযায়ী গ্যাপিংটা রাখবেন। আর যদি পসিবল হয়, হাতে সময় থাকে, তাহলে সেটাকে 15 দিন অন্তর অন্তর খাবারটা দিতে থাকুন। তাহলে গাছের হেলথও যেমন ভালো থাকবে, গাছের ফুল ফলের পরিমাণও কিন্তু যেটা 1 মাস 1.5 মাস অন্তর দিলে হতো তার থেকে অনেক ভালো পাওয়া যাবে। তো যাই হোক, আশা করি আপনাদের সমস্ত বিষয়টা ভালোভাবে বোঝাতে পারলাম। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার পাশে থাকবেন, আর একটু লাইক আর শেয়ার অবশ্যই করে দেবেন। আর যারা আমার নতুন বন্ধু আছো বা আছেন, তাদেরও যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি ইনফরমেটিভ মনে হয়, তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আবার এরকম সুন্দর সুন্দর ভিডিও অনায়াসে তোমাদের কাছে চলে আসে। তো যাই হোক, খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওর সাথে দেখা হচ্ছে। আজকের মতো তাহলে বিদায়, টাটা।